প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আব্দুর রাজ্জাকস অ্যাকাউন্টিং টিচিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক হিসাব বিজ্ঞান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত 3টি ক্লাসে ফিনান্সিয়াল স্টেটমেন্টের 3টি উপাদান সম্পর্কে আলোচনা করেছিলাম, যথা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট বা বিশদ আয় বিবরণী, অনার্স ইকুইটি স্টেটমেন্ট মালিকানা সত্ত্ব বিবরণী এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা আর্থিক অবস্থার বিবরণী। আমরা আগেই শিখেছিলাম আর্থিক বিবরণীর মোট 5টি উপাদান। এর মধ্যে আরও 2টি উপাদান বাকি আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী এবং নোটস টু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ টিকাসমূহ। আমরা আজকের ক্লাসে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা 3টি শব্দ দেখতে পাচ্ছি, একটি ক্যাশ, আরেকটি ফ্লো, আরেকটি স্টেটমেন্ট, অর্থাৎ নগদ, প্রবাহ এবং বিবরণী। অর্থাৎ নগদ অর্থের প্রবাহের জন্যে যে বিবরণী তৈরি করা হয়, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে একটি হিসাবকালে নগদ ও নগদ সমতুল্য অর্থের আসা যাওয়া, আদান প্রদান, আগমন নির্গমন 3টি কার্যাবলীর মাধ্যমে শ্রেণীবিন্যাসপূর্বক উপস্থাপন করে হিসাবকালের নগদ অর্থের হ্রাসবৃদ্ধি নির্ণয়ের জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলবো। অর্থাৎ একটি হিসাবকালে প্রতিষ্ঠানের নগদ অর্থ কোথায় থেকে আসে এবং কোথায় যায়, বছরের শুরুতে কত অর্থ ছিল, বছর শেষে কত অর্থ আছে, সারা বছর ধরে কতটুকু পরিবর্তন হয়েছে, এগুলো নগদ প্রবাহ বিবরণীতে উপস্থাপন করা হয়। ইংরেজিতে যদি আমরা বলি সংক্ষিপ্তভাবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট হুইচ শোস দ্যাট ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অফ এ বিজনেস ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড। এ পর্যায়ে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুতের পদ্ধতি সম্পর্কে ধারণা নিব। আমাদের মনে রাখতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 2টি পদ্ধতিতে তৈরি করা যায় বা প্রস্তুত করা যায়। একটি ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি, আরেকটি ইনডাইরেক্ট মেথড বা পরোক্ষ পদ্ধতি। আমরা যে পদ্ধতিতেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উপস্থাপন করি বা প্রস্তুত করি, আমাদের ফলাফল একই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সংজ্ঞা থেকে শিখেছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর্থাৎ নগদ প্রবাহ 3টি সেকশানে বিভক্ত করে উপস্থাপন করা হয়। আমরা এবার জানব 3টি সেকশান কি এবং 3টি সেকশানের মধ্যে কোন সেকশানে কোন উপাদানগুলো আসে। আমাদের মনে রাখতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 3টি সেকশন হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। তোমরা এই মুহূর্তে যে স্লাইডটি দেখছো, সেই স্লাইডে আমরা 3টি সেকশন দেখিয়েছি। আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস বলতে ফিনান্সিয়াল রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটিসকে বোঝায়। অর্থাৎ আমাদের এই অ্যাক্টিভিটিসের মধ্যে সেলস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ আমরা নগদে কত টাকা বিক্রি করে প্রতিষ্ঠানে আনয়ন করেছি এবং সেবা প্রদান করে কত টাকা প্রতিষ্ঠানে ইনফ্লো হয়েছে, সেটা অপারেটিং অ্যাক্টিভিটিসের অন্তর্ভুক্ত হবে। এবং এই অ্যাক্টিভিটিস থেকে বহির্প্রবাহ হবে, অর্থাৎ আউটফ্লো হবে পেমেন্ট টু সাপ্লায়ার্স, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টস পেয়াবল সম্পর্কিত, ইনভেন্টরি ক্রয় সম্পর্কিত যে আউটগোয়িং অর্থাৎ ক্যাশ আউটফ্লো, সেটি অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে। পেমেন্ট টু এমপ্লয়িজ, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যারা কাজ করবে তাদের বেতন সংক্রান্ত যে আউটগোয়িং ক্যাশ আউটফ্লো, সেগুলো আসবে। ফ্যাক্টরি এক্সপেন্সেস, অর্থাৎ আমাদের কারখানায় যে খরচগুলো হবে সেগুলো অর্থ পরিশোধ হলে এই অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে। এছাড়াও রয়্যালিটি, ফিস, কমিশন, এগুলো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা দ্বিতীয় কলামে দেখতে পাচ্ছি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিনিয়োগ কার্যাবলী।
খুব সহজে আমরা মনে রাখতে পারবো অ্যাকুইজিশন অ্যান্ড ডিসপোজাল ফিক্সড অ্যাসেটস অ্যান্ড ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমাদের দুইটি শব্দ এখানে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ফিক্সড অ্যাসেট এবং আরেকটি হচ্ছে ইনভেস্টমেন্ট। অর্থাৎ ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের নগদ অর্থের আগমন হবে, আমাদের যোগ হবে, এবং ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট যদি আমরা পারচেজ করি তাহলে আমাদের এখান থেকে ক্যাশ আউটফ্লো হয়ে যাবে। অর্থাৎ আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের মধ্যে খুব সুন্দরভাবে আমরা যদি দুইটি শব্দ মনে রাখি, ফিক্সড অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই দুইটি শব্দের সাথে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস জড়িত। আমরা দেখতে পাচ্ছি সেলস অফ ফিক্সড অ্যাসেট, সেলস অফ ইনভেস্টমেন্ট, এই দুইটি ঘটনা যদি ঘটে তাহলে ক্যাশ ইনফ্লো হবে। লেস পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, পারচেজ অফ ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট রিসিভড, ডিভিডেন্ড রিসিভড, অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্ট সম্পর্কিত যে আয়গুলো সেগুলোও এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে। এছাড়াও আমরা তৃতীয় কলামে দেখতে পাচ্ছি ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস, চেঞ্জেস ইন ক্যাপিটাল অ্যান্ড ব্রয়িংস, অর্থাৎ আমাদের ইস্যুয়েন্স অফ শেয়ার, ইস্যুয়েন্স অফ বন্ড, ইস্যুয়েন্স অফ ডিবেঞ্চার, অর্থাৎ আমরা যদি শেয়ার ইস্যু করি আমাদের অর্থের ইনফ্লো হয়, এজন্য এগুলো ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাবে, এবং যেহেতু অর্থের আগমন ঘটছে সেজন্য এগুলো যোগ হবে। ঠিক একইভাবে যদি আমরা রিডেম্পশন অফ শেয়ার, অর্থাৎ আমরা শেয়ারের জন্য যদি শেয়ারের অর্থ যদি ফেরত দেই, পরিশোধ করি, রিডেম্পশন অফ বন্ড, রিডেম্পশন অন ডিবেঞ্চার, এগুলোর জন্যে ক্যাশ আউটফ্লো হয়, যার কারণে আমাদের নগদ অর্থ প্রতিষ্ঠানের বাহিরে চলে যাচ্ছে জন্য আমরা এগুলো বিয়োগ করব। ঠিক একইভাবে ইন্টারেস্ট পেইড, ডিভিডেন্ড পেইড, এগুলো আমাদের মাইনাস হবে। খুবই সংক্ষিপ্তভাবে আমরা বিষয়টি মনে রাখতে পারি যে অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে কী কী আইটেম যাচ্ছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে কী কী আইটেম যাচ্ছে, ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে কী কী আইটেম যাচ্ছে। আমরা এই স্লাইডটি খুব সুন্দরভাবে অ্যাট এ গ্লান্স যদি মনে রাখতে পারি তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুব সহজে আমরা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে যে স্লাইডটি দেখতে পাচ্ছি, এই স্লাইডের দুইটি ভাগ দেখতে পাচ্ছি। একটি ব্যালেন্স শিটের আইটেম, আমরা বর্তমানে যেটাকে বলি ফিনান্সিয়াল পজিশন, আরেকটি ইনকাম স্টেটমেন্টের আইটেম দেখতে পাচ্ছি। অর্থাৎ বাম দিকের যে কলাম সেখানে আমরা অ্যাসেট, লাইবিলিটিজ অ্যান্ড অনার সিকিউরিটি দেখতে পাচ্ছি, এবং আমরা ডান দিকের কলামে ইনকাম স্টেটমেন্টের মধ্যে আয় এবং ব্যয়ের আইটেমগুলো দেখতে পাচ্ছি। আমরা এই স্লাইড থেকে শিখব যে কোন আইটেমের সাথে কোন আইটেম সম্পর্কিত। খুব সহজে আমরা শিখতে পারি, যেমন সেলস রেভিনিউ, ইনকাম স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ কার কার সাথে সম্পর্কিত সেটা আমরা দেখে আসি। সেলস ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ যদি আমরা নগদে বিক্রয় করি ক্যাশের সাথে সম্পর্কিত, আর যদি বাকিতে বিক্রয় করি তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্কিত। এই সেলসের পরে আমরা আসি কস্ট অফ গুডস সোল্ড এক্সপেন্সেস, অর্থাৎ আমাদের কস্ট অফ গুডস সোল্ড কার সাথে সম্পর্কিত? কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ এই বিক্রিত পণ্য আমরা কোথায় থেকে পেয়েছি? ক্রয় করেছি নিশ্চয়ই। তাহলে ক্রয় করলে ক্রয় কার সাথে সম্পর্কিত? ক্রয় অ্যাকাউন্ট পেয়াবলের সাথে সম্পর্কিত। অ্যাকাউন্ট পেয়াবল কোথায় থেকে আসবে? আমরা যদি ইনভেন্টরি বাকিতে ক্রয় করি তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড দুইটা বিষয়ের সাথে সম্পর্কিত, একটি ইনভেন্টরি আর একটি অ্যাকাউন্ট পেয়াবল। এর পরবর্তীতে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস কার সাথে সম্পর্কিত? ফিক্সড অ্যাসেটের সাথে সম্পর্কিত। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রতি বছর যে ডিপ্রিসিয়েশন হয় এগুলো আমরা ক্রমান্বয়ে যোগ করে করে সংরক্ষণ করি, একটি তহবিল গঠন করি পরবর্তীতে ফিক্সড অ্যাসেট আবার পুনঃস্থাপন করার জন্যে। তার নাম হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এটাকে আমরা বলি কন্টা অ্যাসেট। তোমরা ভাইবাতে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারো যে কন্টা অ্যাসেট বলতে কি বোঝায়। এখানে এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা কিন্তু একটা কন্টা অ্যাসেট। এরপরে বলা হচ্ছে অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশনের বাংলা হচ্ছে অবলোপন, অর্থাৎ ইনট্যাঞ্জেবল অ্যাসেটস, অর্থাৎ অস্পর্শনীয় যে সম্পদগুলো আছে এইগুলা প্রতি বছরে বছরে হিসাবকালে যে হ্রাস পায় সেটাই হচ্ছে অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস। এরপরে আসি আমরা অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস কোথায় থেকে হতে পারে? অপারেটিং এক্সপেন্সেস জন্য হতে পারে যে খরচটা অগ্রিম ছিল, অগ্রিম প্রিপেইড এক্সপেন্সেসের সাথে সম্পর্কিত, অ্যাকাউন্ট পেয়াবুলের সাথে সম্পর্কিত, অ্যাক্রুড এক্সপেন্সেস পেয়াবুলের সাথে সম্পর্কিত। অর্থাৎ অপারেটিং এক্সপেন্সেসটা প্রিপেইড এক্সপেন্সেস, অ্যাকাউন্টস পেয়াবুল, অ্যাক্রুড এক্সপেন্সেস পেয়াবুল, এই তিনটার সাথে সম্পর্কিত আমাদের মনে রাখতে হবে। আবার ইন্টারেস্ট ইনকাম,
ইন্টারেস্ট ইনকাম কোথায় থেকে আসবে? আমাদের যদি বিনিয়োগ করে থাকি, ইনভেস্টমেন্ট হয়ে থাকে, তাহলে তার সাথে কিন্তু ইন্টারেস্ট ইনকাম হয়ে থাকে। আবার ইন্টারেস্ট ইনকাম ইন্টারেস্ট রিসিভেবলের সাথে সম্পর্কিত হতে পারে। আমাদের এগুলো মনে রাখতে হবে। এরপরে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস। ইনকাম ট্যাক্স এক্সপেন্সেসে সকল প্রকার এক্সপেন্সেসই অ্যাক্রুড এক্সপেন্সেস পেয়াবলের সাথে সম্পর্কিত। আবার নিট ইনকাম কার কার সাথে সম্পর্কিত? রিটেইন আর্নিংসের সাথে সম্পর্কিত। কারণ নিট ইনকামের একটি অংশ সংরক্ষণ করা হয় আর একটি অংশ ডিভিডেন্ড আকারে পরিশোধ করা হয়। তার মানে নিট ইনকাম দুইটা বিষয়ের সাথে সম্পর্কিত, একটি হচ্ছে রিটেইন আর্নিংস আর একটি হচ্ছে ডিভিডেন্ড পেইড। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ ডাইরেক্ট মেথডে কিভাবে পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ নির্ণয় করব সেটি আমরা এ পর্যায়ে শিখব। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি মোট 11টি আইটেম আছে। এই 11টি আইটেম আপাতত জটিল মনে হলেও খুবই সহজ। আমরা কার সাথে কার সম্পর্ক সেটা কিন্তু আগের স্লাইড থেকে শিখে এসেছি। এখানে আমরা কিছু কৌশল অবলম্বন করলে খুব সহজে শিখে যেতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে এখানে যে 11টি আইটেম আছে শুধু শিরোনামগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। যেমন 1 নম্বরে বলা হচ্ছে ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার, অর্থাৎ কাস্টমারদের থেকে ক্যাশ অর্থাৎ নগদ অর্থর আগমন, রিসিভড গ্রহণ করা হয়েছে, তাই না? তাহলে কাস্টমাররা কার সাথে সম্পর্কিত? সেলসের সাথে সম্পর্কিত। সেলস কার সাথে সম্পর্কিত? অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে সম্পর্কিত। আমাদের মনে রাখতে হবে সেলসের সাথে বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল যোগ এবং এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল বিয়োগ করে যা পাবো সেটাই ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার। ঠিক একইভাবে ক্যাশ রিসিভড ফ্রম রেন্ট, অর্থাৎ যদি আমাদের রেন্ট রেভিনিউ থাকে তাহলে এই রেন্ট রেভিনিউয়ের সাথেও আমাদের বিগিনিং রেন্ট রিসিভেবল যোগ এন্ডিং রেন্ট রিসিভেবল বিয়োগ। আবার যদি আনআর্ন রেন্ট রিসিভেবল থাকে, আনআর্ন রেন্ট রেভিনিউ যদি থাকে তাহলে এন্ডিংটা যোগ হবে, বিগিনিংটা মাইনাস হবে। এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে জন্য লাল কালি দিয়ে একটু আমরা মার্ক করেছি। যেহেতু আমরা সবসময় শিখব যে উপাদানগুলোর সাথে বিগিনিং যোগ এন্ডিং মাইনাস, এটা আমরা বেসিক হিসাবে মনে রাখি। কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হবে যে এন্ডিংটাই যোগ হবে, বিগিনিংটাই মাইনাস হবে। যেগুলোর একটু ব্যতিক্রম আছে যে এন্ডিং যোগ হবে, বিগিনিং মাইনাস হবে, সেগুলো আমি লাল কালি দিয়ে দেখো রেড মার্ক করে দিয়েছি যাতে খুব সহজে মনে রাখতে পারো তোমরা। এরপরে 3 নম্বরে আসি আমরা ক্যাশ রিসিভড ফ্রম ডিভিডেন্ড, অর্থাৎ ক্যাশ রিসিভড ফ্রম ডিভিডেন্ড অর্থাৎ আমরা বিনিয়োগ করেছিলাম সেখান থেকে আমরা নগদ অর্থ পেয়েছি, আমাদের আগমন হয়েছে, ক্যাশ ইনফ্লো হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে নিট ইনকামের সাথে সম্পর্ক হচ্ছে রিটেইন আর্নিংসের। তো রিটেইন আর্নিংসের আমরা বিগিনিং রিটেইন আর্নিংস যোগ করে দেবো, এন্ডিং রিটেইন আর্নিংস মাইনাস করে দিব, তাহলেই আমরা ক্যাশ রিসিভড ফ্রম ডিভিডেন্ড পেয়ে যাব। এটা ওয়ার্কিং নোট 3-তে দেখানো আছে। ক্যাশ রিসিভড ফ্রম ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস, রিটার্ন, রয়্যালিটি ইনকাম, এগুলো এখানেও আমরা ওই ঠিক একইভাবে এগুলার যদি পেয়েবল থাকে, রিসিভেবল থাকে তাহলে বিগিনিং যোগ করব, এন্ডিং মাইনাস করব। কমিশন ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, আদার্স অপারেটিং ইনকাম, এই আইটেমগুলো আমাদের ইনকাম স্টেটমেন্টে থাকবে, সেখান থেকে আমরা নিয়ে এসে বসিয়ে দেব। এগুলো পরিচালন সংক্রান্ত কার্যাবলীর মধ্যে আসবে এখানে। এর পরবর্তীতে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, অর্থাৎ আমরা যে পণ্য ক্রয় করেছিলাম সেই বিষয়ের থেকে আমরা সেই বিষয়ের জন্য আমরা কত টাকা পরিশোধ করেছি। ক্যাশ পেইড ফর ইনভেন্টরি, এক কথায় ক্যাশ পেইড ফর ইনভেন্টরি। তো আমাদের এখানে ইনকাম স্টেটমেন্টে খেয়াল রাখতে হবে যে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে কিনা। তো কস্ট অফ গুডস সোল্ড যদি দেওয়া থাকে তাহলে আমাদের প্রথমে পারচেজ বের করতে হবে। পারচেজ কীভাবে বের করব? আমরা যেহেতু রেড মার্ক করেছি তাহলে আমাদের নিশ্চয়ই এবার উল্টা কাজ করতে হবে। কস্ট অফ গুডস সোল্ডের সাথে এন্ডিং ইনভেন্টরি যোগ করতে হবে, বিগিনিং মাইনাস করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু উল্টা হলো। আবার ঠিক অ্যাকাউন্ট পেয়াবলের ক্ষেত্রে কিন্তু আবার দেখো যে বিগিনিং যোগ হয়েছে, বিগিনিং অ্যাকাউন্টস পেয়াবল যোগ হয়েছে, এন্ডিং অ্যাকাউন্টস পেয়াবল মাইনাস হয়েছে। অর্থাৎ আমরা খুব সহজেই কিন্তু কস্ট অফ গুডস সোল্ড থেকে কিভাবে পেইড ফর ইনভেন্টরি নির্ণয় করা যায় সেটা দেখিয়ে দিয়েছি। নাম্বার 7-এ আমরা দেখতে পাচ্ছি ক্যাশ পেইড ফর ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের এটাও আমরা রেড মার্ক করেছি। ইন্স্যুরেন্স কিসের সাথে সম্পর্কিত হতে পারে? প্রিপেইড ইন্স্যুরেন্সের সাথে সম্পর্কিত হতে পারে। আমরা ওয়ার্কিং নোট 6-এ দেখিয়েছি যে ইন্স্যুরেন্স এক্সপেন্সেসের সাথে আমরা এন্ডিং প্রিপেইড ইন্স্যুরেন্স যোগ করব, বিগিনিং
ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স আমরা মাইনাস করে দেবো, তাহলে আমরা ক্যাশ পেইড ফর ইন্স্যুরেন্স পেয়ে যাব। নাম্বার 8-এ বলা হচ্ছে ক্যাশ পেইড ফর ওয়েজেস, অর্থাৎ ওয়েজেস এক্সপেন্সেসের সাথে আমরা বিগিনিং ওয়েজেস পেয়াবল যোগ করব, এন্ডিং ওয়েজেস পেয়াবল মাইনাস করব। নাম্বার 9-এ ক্যাশ পেইড ফর ইনকাম ট্যাক্সেস, একই জিনিস, ইনকাম ট্যাক্স এক্সপেন্সের সাথে বিগিনিং ইনকাম ট্যাক্স পেয়াবল আমরা যোগ করব, এন্ডিং ইনকাম ট্যাক্স পেয়াবল মাইনাস করব। নাম্বার 10 ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট, এটা ওয়ার্কিং নোট 9-এ আমরা দেখিয়েছি, ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে বিগিনিং ইন্টারেস্ট পেয়াবল যোগ করব, এন্ডিং ইন্টারেস্ট পেয়াবল মাইনাস করে দিব। নাম্বার 11 ক্যাশ পেইড ফর মিসেলেনিয়াস এক্সপেন্সেস, ওয়ার্কিং নোট 10 আমরা দেখিয়েছি, মিসেলেনিয়াস এক্সপেন্সেসের সাথেও আমরা বিগিনিং মিসেলেনিয়াস পেয়াবল আমরা যোগ করব, এন্ডিংটা মাইনাস করে দিব। ঠিক এইভাবে আমরা শুধু এই 11টা আইটেমের শিরোনাম আমরা মনে রাখব এবং আমরা মনে রাখব যে এই আইটেমের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর বিগিনিং যোগ করব, এন্ডিং মাইনাস করব। কিন্তু রেড মার্ক করা যে 3টা বিষয় সেটা হচ্ছে কি যে ক্যাশ রিসিভ ফ্রম রেন্ট, এর সাথে যদি প্রিপেইড রেন্ট রেভিনিউ থাকে তাহলে আমরা এন্ডিংটাই যোগ করব, বিগিনিং মাইনাস করব। আবার ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ইনভেন্টরির ক্ষেত্রে ইনভেন্টরি আমরা এন্ডিং যোগ করব, বিগিনিং মাইনাস করব, এখানে ব্যতিক্রম আছে। ক্যাশ পেইড ফর ইন্স্যুরেন্স, তো ইন্স্যুরেন্স এক্সপেন্সেসও থাকলো ইনকাম স্টেটমেন্টে, আবার আমাদের যদি ব্যালেন্স শিটে প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু আমাদের উল্টা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এন্ডিংটা আমরা যোগ করব, এন্ডিং প্রিপেইড যোগ করব, বিগিনিং প্রিপেইড মাইনাস করব। এই বিষয়টি যদি আমরা মনে রাখতে পারি তাহলে ডাইরেক্ট মেথডে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লো নির্ণয় করা খুব সহজ হবে। এ পর্যায়ে আমরা ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে কিভাবে নগদ প্রবাহ নির্ণয় করব সে বিষয়টি শিখব। আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি আমাদের এখানে মূলত 2টি আইটেম যদি আমরা মনে রাখি খুব সহজে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো নির্ণয় করতে পারবো। আর সেটাই হচ্ছে যে আমাদের ক্যাশ রিসিভড ফ্রম সেলস অফ ফিক্সড অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, অর্থাৎ স্থায়ী সম্পদের বিক্রয়ের বিনিময়ে যদি টাকা আসে তাহলে এখানে যোগ হবে, আর যদি আমরা স্থায়ী সম্পদ ক্রয়ের জন্যে ক্রয় করে থাকি তাহলে আমাদের ক্যাশ আউটফ্লো হয়ে যাবে, অর্থাৎ নগদ টাকা চলে যাবে, মাইনাস হবে। এই 2টা কথা মনে রাখলেই আমরা ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস খুব সুন্দরভাবে করতে পারবো। কেমন? এজন্য আমরা এখানে মোট কয়েকটি আইটেম আলাদাভাবে দেখিয়েছি। ক্যাশ রিসিভড ফ্রম সেলস অফ ট্রেডিং সিকিউরিটিজ, ক্যাশ রিসিভড ফ্রম সেলস অফ ওল্ড ইকুইপমেন্ট, সেলস অফ অ্যাসেটস, ক্যাশ রিসিভড ফ্রম সেলস অফ ইনভেস্টমেন্ট, সেলস অফ পার্ট অফ বিজনেস, ক্যাশ রিসিভড ফ্রম সেলস অফ অল টাইপস অফ ফিক্সড অ্যাসেট। অর্থাৎ আমরা এখানে সব মিলাই এক কথায় বলতে পারবো যে সেলস অফ ফিক্সড অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই 2টি শব্দ মনে রাখলে কিন্তু এগুলো মনে রাখতে পারবো। ঠিক একইভাবে আমাদের বাদ যাবে কি ক্যাশ পেইড ফর বিল্ডিং ইকুইপমেন্ট, অর্থাৎ ফিক্সড অ্যাসেট, আবার ক্যাশ পেইড ফর ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমাদের 2টি অর্থাৎ যোগের মধ্যেও আমরা যে আইটেমগুলো যোগ করব তার মধ্যেও আমাদের 2টি আইটেম, একটি হচ্ছে ফিক্সড অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, আর যখন আমরা মাইনাস করব তার মধ্যেও আমাদের ক্যাশ পেইড ফর ইনভেস্টমেন্ট, ক্যাশ পেইড ফর ফিক্সড অ্যাসেট, পারচেস ফর ফিক্সড অ্যাসেট, এগুলো থাকবে। এ পর্যায়ে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস, খুবই সহজ বিষয়। আমাদের অর্থায়ন সংক্রান্ত যে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো ঘটবে সেগুলো আমরা এই অংশে অন্তর্ভুক্ত করব। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 ক্যাশ রিসিভড ফ্রম শর্ট টার্ম নোট পেয়াবল, ক্যাশ রিসিভড ফ্রম বন্ড, ক্যাশ রিসিভড ফ্রম ইন্স্যুরেন্স, শেয়ার স্টক, অর্থাৎ আমরা যদি শেয়ার ইস্যু করি তাহলে নগদ টাকা আসবে, বন্ড ইস্যু করলে নগদ টাকা আসবে, আমরা যদি শর্ট টার্ম নোট পেয়াবল ইস্যু করি তাহলে নগদ টাকা আসবে, অর্থাৎ এগুলো আমাদের ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ইনফ্লো হবে। আর যদি এইগুলার জন্য আমরা টাকা পরিশোধ করে দিই, যেমন ক্যাশ পেইড ফর ট্রেজারি স্টক, ক্যাশ পেইড ফর ডিভিডেন্ড অর্থাৎ লভ্যাংশ, শেয়ার রিপারচেজ অর্থাৎ যে শেয়ার আমরা ইস্যু করেছিলাম সেগুলো যদি আবার ক্রয় করি, ক্যাশ পেইড ফর রিডেমশন অফ বন্ড, রিডেমশন অফ ডিবেঞ্চার, রিডেমশন অফ লোন, এগুলোর জন্য যদি আমরা টাকা পরিশোধ করি অর্থাৎ ঋণ পরিশোধ করি তাহলে তো আমাদের ক্যাশ আউটফ্লো হবে। তো সেক্ষেত্রে আমাদের ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে এগুলো মাইনাস হয়ে যাবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা ওয়ার্কিং নোটস দেখতে পাচ্ছি। মোট 10টি ওয়ার্কিং নোটস আছে। আমরা খুব সুন্দরভাবে এই নোটগুলো কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসে শিখে এসেছি। অর্থাৎ সেখানে কিন্তু আমি সংক্ষিপ্তভাবে ওয়ার্কিং নোটগুলোর নম্বর দিয়ে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে সেগুলো দেখিয়েছি। আমরা একে একে এখন 10টি নোট পরবর্তী স্লাইডগুলোতে দেখতে থাকব এবং আমরা এগুলো এক কথায় রিভাইজের মতো হবে। আমরা খুব সুন্দরভাবে আশা করি শিখতে পারবো। তোমরা খুব মনোযোগ সহকারে শিখলে অপারেটিং অ্যাক্টিভিটিসটা ডাইরেক্ট মেথডে খুব সুন্দরভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন অফ ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার। আমরা আগেই বলেছিলাম যে ক্যাশ রিসিপ্ট কখন হবে, কোথায় থেকে টাকা পাবো, যদি আমরা বিক্রি করে থাকি, যদি আমরা সেবা দিয়ে থাকি, তাহলে আমাদের নগদ অর্থের আগমন ঘটবে, ক্যাশ ইনফ্লো হবে। তো নিট সেলস আমার দেয়া থাকবে ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্টে নিট সেলসের সাথে কার কার সম্পর্ক আছে আমরা সেটাও আগে আলোচনা করেছি। সম্পর্ক আছে অ্যাকাউন্ট রিসিভেবলের। কেমন? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমরা তো খুব ভালো করেই জানি যে আমাদের বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল যোগ হবে আর এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস হবে। করার পরে যোগ বিয়োগ করার পরে আমরা যেটা পাবো সেটাই ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার। খুব সুন্দরভাবে খুব সহজে আশা করি মনে রাখতে পারবে যে নিট সেলসের সাথে বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল যোগ হয়, এন্ডিংটা মাইনাস হয়। আমরা সবসময় মাথার মধ্যে রাখি যে বিগিনিংটা যোগ হয়, এন্ডিংটা মাইনাস হয়। 3টা জায়গায় আমাদের পার্থক্য হয়, সেটা আমরা আগে বলেছি, পরবর্তীতে আবারও বলবো। এ পর্যায়ে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন অফ ক্যাশ রিসিপ্ট ফ্রম রেন্ট রেভিনিউ। আমরা রেন্ট রেভিনিউ এর ক্ষেত্রে আমরা 2টা বিষয়ের সম্পর্ক জেনেছিলাম। একটি হলো রেন্ট রিসিভেবল আর একটি হলো আনআর্নড রেন্ট রেভিনিউ। অর্থাৎ আমাদের সেই বিগিনিং যোগ হবে, এন্ডিং মাইনাস হবে। আবার যদি আনআর্নড থাকে তাহলে অবশ্যই এন্ডিংটা যোগ হবে, বিগিনিংটা মাইনাস হবে। এইটুকু যে ব্যতিক্রম, এটা তো আমি বলেছিলাম। কেমন? তার মানে আমাদের রেন্ট রেভিনিউর ক্ষেত্রে 2টা বিষয় মনে রাখতে হবে। সেটা হলো যে যদি রেন্ট রিসিভেবল থাকে বিগিনিং এন্ডিং, তাহলে বিগিনিং যোগ এন্ডিং মাইনাস। আর যদি আনআর্নড রেন্ট রেভিনিউ থাকে তাহলে কিন্তু এর উল্টা হবে। তাহলে এগুলো যোগ বিয়োগ করার পরে আমরা ক্যাশ রিসিভ ফ্রম রেন্ট রেভিনিউ পেয়ে যাব। এ পর্যায়ে ওয়ার্কিং নোট 3, ক্যালকুলেশন অফ ক্যাশ রিসিভড ফ্রম ডিভিডেন্ড। আমরা অপারেটিং অ্যাক্টিভিটিজের আলোচনায় বলেছিলাম ডিভিডেন্ড রিটেইন আর্নিংসের সাথে সম্পর্কিত। ডিভিডেন্ড শব্দের অর্থ হচ্ছে লভ্যাংশ, আর রিটেইন আর্নিংস হচ্ছে সংরক্ষিত আয়। অর্থাৎ আমাদের নিট ইনকামের 2টা অংশ। একটি হচ্ছে নিট ইনকাম, আমি ধরে নিলাম 10,000 টাকা হলো। 10,000 টাকার মধ্যে আমি 4,000 টাকা শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে দেব, তার নাম হবে ডিভিডেন্ড বা লভ্যাংশ। আর 6,000 টাকা কী করব, কারবারে ক্যাপিটাল হিসাবে আবার রেখে দেব, তার নাম কী হয়ে যাবে, রিটেইন আর্নিংস। তার মানে কি যে ডিভিডেন্ড এবং রিটেইন আর্নিংস 2টিই কিন্তু নিট ইনকামের অংশ। অর্থাৎ নিট ইনকাম 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তো এই নিট ইনকামের সাথে যেহেতু আমাদের ডিভিডেন্ড এবং রিটেইন আর্নিংসের সম্পর্ক, এজন্য আমরা কি করব, নিট ইনকামের সাথে বিগিনিং রিটেইন আর্নিং যোগ করব, এন্ডিং মাইনাস করব। এগুলো যোগ বিয়োগ করার পরে আমাদের ক্যাশ পেইড ফর ডিভিডেন্ড আমরা পেয়ে যাব। এ পর্যায়ে যে স্লাইডটি দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন অফ ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, ক্যাশ পেইড ফর ইনভেন্টরি। অর্থাৎ সরবরাহকারী, কারা সরবরাহকারী, আমরা যে পণ্য বিক্রয় করছি সেই পণ্যের সরবরাহকারী। অর্থাৎ আমরা একটা পক্ষের থেকে পণ্য ক্রয় করে সেটা আবার অন্যজনের কাছে বিক্রয় করছি, অথবা কাঁচামাল কিনেছিলাম সেটা আবার আমরা একটি পর্যায়ে নিয়ে গিয়ে ফিনিশ গুডস তৈরি করে তারপরে বিক্রয় করছি। তার মানে কি যে আমরা কাঁচামাল কিনেছি, তারপরে আমরা পণ্য উৎপাদন করেছি, তারপর বিক্রি করেছি। তার মানে আমরা একটা পক্ষ থেকে কিন্তু ইনভেন্টরি ক্রয় করেছি। কেমন? তো আমরা যে পণ্যটা বিক্রি করেছিলাম সেই পণ্যের জন্য যে খরচগুলো হয়েছিল তার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কোথায় থাকবে, ইনকাম স্টেটমেন্টে থাকবে। কেমন? এই ইনকাম স্টেটমেন্টে যে কস্ট অফ গুডস সোল্ড থাকবে, এর সাথে আমাদের ইনভেন্টরি বিগিনিং এবং এন্ডিং যোগ বিয়োগ করতে হবে। কিন্তু এখানে কিন্তু উল্টা করতে হবে। আমি অপারেটিং অ্যাক্টিভিটিস করানোর সময় কিন্তু এটা লাল কালি দিয়ে দেখিয়েছিলাম। কেমন? যে এন্ডিং ইনভেন্টরি যোগ হবে। এতক্ষণ কিন্তু আমরা সব কিছুতে বিগিনিং যোগ করছি, এন্ডিং মাইনাস করছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আনআর্নড রেন্ট রেভিনিউ, ইনভেন্টরি, প্রিপেইড ইন্স্যুরেন্স, এই 3টা জায়গায় আমাদের এন্ডিং যোগ হবে, বিগিনিংই মাইনাস হবে। আর বাকি সকল ক্ষেত্রে বিগিনিং যোগ হবে এবং এন্ডিং
মাইনাস হবে। কেমন? তো যাই হোক, আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে এন্ডিং ইনভেন্টরি যোগ বিগিনিং ইনভেন্টরি মাইনাস করার পরে যা পাবো তার নাম হচ্ছে নিট পারচেজ। আর এই নিট পারচেজের সাথে আমরা বিগিনিং অ্যাকাউন্টস পেয়াবল যোগ করব, এন্ডিং অ্যাকাউন্টস পেয়াবল মাইনাস করব, তাহলে আমরা ক্যাশ পেইড ফর ইনভেন্টরি পেয়ে যাব। এখানে মজার বিষয় দেখো যে নিট পারচেজ আমরা আগে বলেছিলাম যদি আমরা নগদে ক্রয় করি তাহলে তো কোনো ঝামেলা নেই, কিন্তু যদি আমরা বাকিতে ক্রয় করি তাহলে আমাদের কি তৈরি হয়? প্রদেয় হিসাব তৈরি হয়, যার ইংরেজি নাম কি? অ্যাকাউন্টস পেয়াবল। কেমন? তো সেক্ষেত্রে আমাদের তাহলে নিট পারচেজের সাথে অ্যাকাউন্টস পেয়াবল সম্পর্কিত এর বিগিনিং এন্ডিং যোগ বিয়োগ হবে। কেমন? এটা মনে রাখলে আমাদের এই ক্যাশ পেইড পেমেন্ট টু সাপ্লায়ার এটা নির্ণয় করতে অসুবিধা হওয়ার কথা নয়। ওয়ার্কিং নোট 6, ক্যালকুলেশন অফ ক্যাশ পেইড ফর ইন্স্যুরেন্স। আমরা যে 3টি ব্যতিক্রম আইটেমের কথা বারবার বলছি, একটি কি ছিল আমাদের মনে করতে পারো? একটি ছিল রেন্ট রেভিনিউ, এর সাথে যদি আনআন রেন্ট রেভিনিউ থাকে, নাম্বার 1। নাম্বার 2 কী ছিল? যে কস্ট অফ গুডস সোল্ডের সাথে ইনভেন্টরি ব্যতিক্রম হবে, এন্ডিং যোগ হবে, বিগিনিং মাইনাস হবে। ঠিক আরেকটি কী ছিল? ইন্স্যুরেন্স এক্সপেন্সেসের সাথে যদি প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু ব্যতিক্রম হবে। কি ব্যতিক্রম হবে? এন্ডিংই যোগ হবে, বিগিনিং মাইনাস হবে। সেই ওয়ার্কিং নোটটাই আমরা এখন পেয়েছি, যে ক্যাশ পেইড অফ ফর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ক্যালকুলেশন অফ ক্যাশ পেইড ফর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। অর্থাৎ ইন্স্যুরেন্স এক্সপেন্সের সাথে আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্সের এন্ডিংটা মাইনাস করতে হবে, এন্ডিংটা প্লাস করতে হবে আর বিগিনিংটা মাইনাস করতে হবে, তাহলে আমরা খুব সহজে ক্যাশ পেইড ফর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা ওয়ার্কিং নোট 7 দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন অফ ক্যাশ পেইড ফর ওয়েজেস। এ খুবই সচরাচর সহজ নিয়ম, যে কোনো খরচের ক্ষেত্রে ওই খরচের পেয়াবলটার বিগিনিং যোগ হবে, এন্ডিংটা মাইনাস হবে। ঠিক তেমনইভাবে এখানে ওয়েজেস এক্সপেন্সেসের সাথে ওয়েজেস পেয়াবল বিগিনিং যেটা যোগ করবো, এন্ডিংটা মাইনাস করে দিব, ক্যাশ পেইড ফর ওয়েজেস এক্সপেন্সেস আমরা পেয়ে যাব। এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি আলোচনা করার দরকার নেই, কারণ আমাদের মজুরি খরচ এটার প্রাথমিক যা ছিল সেটা যোগ, যেটা সমাপনী প্রদেয় মজুরি সেটা আমরা মাইনাস করে দিব, তাহলে আমরা মজুরি বাবদ নগদ যে পরিশোধ সেটা নির্ণয় করতে পারবো। কেমন? এ পর্যায়ে যে স্লাইডটি দেখতে পাচ্ছি, ওয়ার্কিং নোট 8, ক্যালকুলেশন অফ ক্যাশ পেইড ফর ইনকাম ট্যাক্সেস। আমাদের ওয়ার্কিং নোট 7-এ আমরা যা দেখেছিলাম এখানে সেম টু সেম, অর্থাৎ ইনকাম ট্যাক্স এক্সপেন্সেসের সাথে আমাদের বিগিনিং ইনকাম ট্যাক্স পেয়াবল যোগ করতে হবে এবং এন্ডিং ইনকাম ট্যাক্স পেয়াবল মাইনাস করে আমাদের ক্যাশ পেইড ফর ইনকাম ট্যাক্স বের করতে হবে। খুবই সহজ, সচরাচর যে নিয়ম, বিগিনিং যোগ এন্ডিং মাইনাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন অফ ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট এক্সপেন্সেস। আমি আগেই বলেছি যে কোনো এক্সপেন্সেসের ক্ষেত্রে ওই সংক্রান্ত পেয়াবল যদি থাকে, বিগিনিং যোগ এন্ডিং মাইনাস। ঠিক তেমনইভাবে এখানে ইন্টারেস্ট এক্সপেন্সেসের সাথে বিগিনিং ইন্টারেস্ট পেয়াবল যোগ এবং এন্ডিং ইন্টারেস্ট পেয়াবল মাইনাস করে আমরা ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট নির্ণয় করেছি। কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, একটি অপারেটিং অ্যাক্টিভিটিস ডাইরেক্ট মেথডে আমরা দেখিয়েছি, অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ডাইরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিসটা একটু ভিন্ন, যার ফরম্যাট আমরা আগে দেখেছি, একাধিকবার আলোচনা করেছি। আমরা এখানে একটি উদাহরণের সাহায্যে, অর্থাৎ আমরা পূর্ববর্তী সময়গুলোতে যে ওয়ার্কিং নোটগুলো করলাম সেই ওয়ার্কিং নোটগুলোকে আমরা একসাথে অ্যাট এ গ্লান্স দেখিয়েছি একটি ফরম্যাট আকারে, অর্থাৎ আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যে ফরম্যাটে তৈরি করব সেই ফরম্যাটটা আমরা দেখতে পাচ্ছি। আমরা ABC 3টা ভাগে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখাবো। ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, পার্ট বিতে দেখো ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে 3টি অংশ সেটি আমরা এখানে দেখিয়েছি। এর মধ্যে এ অংশে যেটি তাকে আমরা বলছি অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা এই মুহূর্তে দেখব যে অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে কী কী অন্তর্ভুক্ত হয়। বিষয়টি আমরা পূর্ববর্তী স্লাইডগুলোতে একাধিকবার বলেছি, তবুও আরেকবার আমরা এই ওয়ার্কিং নোটগুলো যেহেতু এক জায়গায় করেছি এজন্য আমরা বলবো। আমরা ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার, ক্যাশ রিসিভড ফ্রম রেন্ট রেভিনিউ, ক্যাশ রিসিভড ফ্রম ডিভিডেন্ড, এগুলো আমরা যোগ করব এবং এই অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে মাইনাস কী হবে? ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, ক্যাশ পেইড ফর ইন্স্যুরেন্স, ক্যাশ পেইড ফর ওয়েজেস এক্সপেন্সেস, ক্যাশ পেইড ফর ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস, ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট এক্সপেন্সেস, ক্যাশ পেইড ফর মিসেলেনিয়াস এক্সপেন্সেস। অর্থাৎ পরিচালন সংক্রান্ত যে খরচ সেগুলো বাদ যাবে এবং পরিচালন কার্যাবলী থেকে যে আয়গুলো হয়েছে সেগুলো আমাদের এখানে যোগ করতে হবে।
এই দুই ধরনের আইটেম যোগ বিয়োগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিট ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কত টাকা, 6,000 টাকা। অর্থাৎ আমরা টাকার কলামের ডান পাশে যে কলামটি, সেই কলামে আমরা দেখতে পাচ্ছি 25,500 টাকা থেকে 19,500 টাকা বিয়োগ করে আমাদের 6,000 টাকা পাওয়া গেছে। তার নাম হচ্ছে নিট ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার সময় ডাইরেক্ট মেথডে শুধু অপারেটিং অ্যাক্টিভিটিজের একটু ভিন্নতা আছে, আর বাকি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড সেম টু সেম, অর্থাৎ একই বিষয় থাকে। আমরা আগেই বলেছি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দুই ধরনের উপাদান আসে, সেলস অফ ফিক্সড অ্যাসেট এবং সেলস অফ ইনভেস্টমেন্ট, এর জন্য যে টাকা আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ রিসিভ ফ্রম সেলস অফ ট্রেডিং সিকিউরিটিস 2,000 টাকা, ক্যাশ রিসিভ ফ্রম সেলস অফ ইকুইপমেন্ট অর সেলস অফ অ্যাসেট 4,000 টাকা, ক্যাশ রিসিভ ফ্রম সেলস অফ ইনভেস্টমেন্ট 1,500 টাকা। এই টোটাল যোগ করার পরে টোটাল ক্যাশ রিসিভড 7,500 টাকা। এবং এখান থেকে আমরা বাদ দিয়েছি 4 নম্বর অপশনে ক্যাশ পেইড ফর বিল্ডিং ইকুইপমেন্ট অ্যাসেটস পারচেজ, এ বিষয়ে 8,000 টাকা ব্যাকেটের মধ্যে আছে। অর্থাৎ 7,500 থেকে 8,000 বাদ দিলে আমাদের থাকে কত, 500 টাকা থাকে। অর্থাৎ আমরা যে টাকা এখানে আমাদের ইনফ্লো হয়েছে তার থেকে বেশি টাকা কিন্তু আউটফ্লো হয়েছে, যার কারণে আমাদের নেগেটিভ ব্যালেন্স ফাইনাল কলামে গিয়েছে। 500 টাকা দেখো ব্যাকেটের মধ্যে আছে। অর্থাৎ নিট ক্যাশ ইউজড ফর অপারেটিং অ্যাক্টিভিটিস, ইউজড ইন লিখবে তোমরা, নিট ক্যাশ ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে টাকার ব্যবহার হয়েছে, এটা আমাদের বলতে হবে। আর যদি আমাদের এখানে পজিটিভ ব্যালেন্স হতো তাহলে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজটা লিখতাম। আমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে এখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ এ বি সি, অর্থাৎ সি নাম্বার। আমরা এ এবং বি পূর্ববর্তী দুইটি স্লাইডে করে আসলাম। এই পর্যায়ে আমাদের সিতে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা আগেই বলেছি ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের অর্থ সংক্রান্ত, অর্থাৎ মালিকানা সত্ত্বের যে পরিবর্তন হয়, যদি আমরা শেয়ার ইস্যু করি, আমরা যদি বন্ড ইস্যু করি, আমরা যদি শর্ট টার্ম নোট পেয়াবল ইস্যু করি, তাহলে আমাদের যে অর্থের আগমন হয়, ক্যাশ ইনফ্লো হয়, তাই সেগুলো আমরা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে অন্তর্ভুক্ত করব। ঠিক একইভাবে যদি আমরা এই বিষয়গুলোর জন্য অর্থ পরিশোধ করি, অর্থাৎ আমরা যদি ঋণ পরিশোধ করি তাহলে রিডেমশন অফ বন্ড হয়, আমরা যদি শেয়ার রিপারচেস করি তাহলে আমাদের একটা অর্থ চলে যায়। আবার ক্যাশ পেইড ফর ট্রেজারি স্টক, অর্থাৎ আমরা যদি স্টকের জন্য টাকা দেই তাহলে আমাদের অর্থ চলে যায়। আবার লভ্যাংশ যদি পরিশোধ করি শেয়ার মালিকদের তাহলে আমাদের অর্থ চলে যায়। আমাদের মনে রাখতে হবে এই বিষয়গুলো আমাদের অবশ্যই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নিট ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস 9,500 টাকা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে পেয়েছিলাম 6,000 টাকা, তারপরে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাদের ছিল 500 টাকা মাইনাস ফিগার ছিল, তাহলে 6,000 এবং 500 টাকা আমাদের মাইনাস ব্যালেন্স, তারপরে 9,500 টাকা। এই তিনটার যোগ বিয়োগ করার পরে নিট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার 15,000 টাকা হয়েছে। কেমন? এই 15,000 টাকার সাথে আমাদের বছরের শুরুতে অর্থাৎ বিগিনিং ক্যাশ ব্যালেন্স ছিল 12,000 টাকা, তাহলে আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্স টোটাল 27,000 টাকা। অর্থাৎ আমাদের এখানে ফুল একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা ফিগার দেখতে পাচ্ছি যে আমরা ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস, এগুলোর সাথে আমাদের নিট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার বের করে তারপরে আমরা বিগিনিং ক্যাশ ব্যালেন্স যোগ করলেই আমরা যা পাবো তার নাম হবে এন্ডিং ক্যাশ ব্যালেন্স। আমরা অঙ্কর শেষে বুঝতেই পারবো, এই ফিন্যান্সিয়াল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার পরে আমরা বুঝতে পারবো আমাদের অঙ্ক হয়েছে কিনা, কারণ আমাদের বিগিনিং ক্যাশ ব্যালেন্স এবং এন্ডিং ক্যাশ ব্যালেন্স প্রশ্নপত্রে দেওয়া থাকবে। এবং আমাদের মূলত বের করতে হবে নিট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ এই যে লাল কালিতে আমরা যে মার্ক করেছি, রেড মার্ক করেছি, এখানে যে 15,000 টাকা, এটা আমাদের মূলত নির্ণয় করতে হবে। আশা করি আমরা খুব সুন্দরভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডাইরেক্ট মেথডের একেবারে এ পর্যায়ে আমরা পুরো
একটি স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিভিন্ন কার্যক্রম আমরা শেষ করে নিট ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস 6,000 টাকা এবং নিট ক্যাশ ইউজড ফর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস 500 টাকা এবং নিট ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস 9,600 টাকা। কীভাবে নির্ণয় করেছি? বিভিন্ন ফরম্যাটে আমরা দেখিয়েছি এবং নিট চেঞ্জেস ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার 15,000 টাকা আমরা বের করেছি। এই 6,500 মাইনাস এবং 9,500 এগুলো যোগ বিয়োগ করার পরে আমাদের 15,000 টাকা হয়েছে। এর নাম হচ্ছে নিট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ এই বছরে আমাদের 15,000 টাকা আন্তঃপ্রবাহ হয়েছে। এই 15,000 টাকার সাথে আমাদের বছরের শুরুতে বিগিনিং ক্যাশ ব্যালেন্স ছিল 12,000। এই 12,000 আর এই 15,000 মিলে আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্স বর্তমানে আছে 27,500 টাকা। আমরা এখানে একটি ফুল ফরম্যাট আমরা পাচ্ছি। এই ফরম্যাটে আমরা নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ পদ্ধতিতে খুব সুন্দরভাবে আশা করি প্রস্তুত করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 23টি স্লাইড অলরেডি দেখে ফেলেছো। তোমাদের এই স্লাইডগুলো দেখতে গিয়ে আমার কথায় বা এই নগদ প্রবাহ বিবরণীর প্রত্যক্ষ পদ্ধতিতে প্রস্তুতের সময় যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। এই ভিডিওর নিচে যে কোনো প্রশ্ন, প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন তোমরা করতে পারবে। আমি পরবর্তী যখন ইনডাইরেক্ট মেথডের যখন শেখাবো তখন তোমাদের খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 24টি স্লাইড খুব মনোযোগ সহকারে দেখেছো, শুনেছো, বোঝার চেষ্টা করেছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আমাদের আবার দেখা হবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।